নমস্কার, আমি সোহম। বর্তমান ডিজিটালে আপনাদেরকে স্বাগত। সামনেই বাংলার বিধানসভা নির্বাচন, তার আগে নানা ইস্যুতে সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। আমাদের সঙ্গে আজকে আছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শ্রী অরূপ চক্রবর্তী। অরূপদা, আপনাকে স্বাগত। নমস্কার। বর্তমান ডিজিটালের সব দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। বর্তমান বাংলার সংবাদ মাধ্যমে একটা প্রতিবাদী নাম। আশা রাখবো ডিজিটালের জার্নিও সেই ধারার সাযুজ্য বজায় রেখে আপনাদের মনোরঞ্জন করবে। অরূপদা, জয়দেব বসু একবার লিখেছিলেন, পার্টি তোমাকে দিয়েছিল প্রশ্ন করার অধিকার, তুমি পার্টিকে দিয়েছিলে প্রশ্নহীন আনুগত্য। সেই প্রশ্নহীন আনুগত্য নিয়ে যারা এখনো আছেন, তারাই কি সিপিএম এ রয়ে গেলেন? এই উত্তর তো সিপিএম দিতে পারবে, কিন্তু চেয়ারম্যান মাও সেতুং তার কোর্ট ছিল সদর দপ্তরে কামানদাগার। তো কমিউনিস্ট পার্টি তো সত্যি প্রশ্ন করার অধিকার দেয় বলে, তারা দাবি করে। তো কমিউনিস্ট পার্টি তো এটাও দাবি করে যে বাকি পার্টিগুলো নীতি আদর্শ নেই, ওনারা নীতি আদর্শ নিয়ে চলেন। আবার আজকের দিনে দেখছি কমিউনিস্ট পার্টির নব্য প্রজন্মের নতুন নতুন চাকচিক্যের নেতারা বলছেন যে নীতি আদর্শের ঠিকা কি একা কমিউনিস্ট পার্টি নিয়ে রেখেছে। তো এই সবিরোধের মধ্যে মানুষ বুঝতে পারছে না তাহলে পার্টির নামটা কমিউনিস্ট পার্টি। তুমি একদিকে বলবে তুমি কমিউনিস্ট পার্টি, আবার অন্যদিকে বলবে নীতি আদর্শের ঠিকা কি নিয়ে রেখেছে একা কমিউনিস্ট পার্টি সিপিআইএম। আবার অন্যদিকে অন্য দলকে বলবে তাদের কোনো নীতি আদর্শ নেই। এই গাছেরও খাবো তলারও কুড়োবো করতে গিয়ে আমার ছালা দুটোই যাবে। তাই হয়েছে সিপিএম এর অবস্থায় সেলিমের মতো কমিউনাল এলিমেন্ট যদি কোনো রাজনৈতিক দলের শীর্ষপদ অলঙ্করণ করে থাকেন, তাহলে যেটা হওয়ার অনিবার্যভাবে সেটাই হচ্ছে। আমার তো বরঞ্চ উল্টো ধারণা হচ্ছে মোহাম্মদ সেলিম চান আসন সংখ্যায় শূন্য সিপিএম কে ভোট শতাংশে শূন্যে নিয়ে যেতে। কারণ বিজেপির সাথে তৃণমূলের ভোটের ফারাক এখন ওই 5% 6%। সিপিএম এর হাতে ঠিক ওই এক্সাক্ট 5% 6% ভোট আছে। সেলিম বাবুর এই ধরনের কার্যকলাপ যে কতিপয় মানুষ এখনো বামপন্থী রাজনীতিতে আদর্শে আস্থা রাখতেন, সেই মানুষও বিতৃষ্ণায় মুখ ফেরাচ্ছে। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 7 দিন আগে 14ই ফেব্রুয়ারি আছে ভ্যালেন্টাইন্স ডে। কোন ভ্যালেন্টাইনের জাদু বলে উনি মোহাম্মদ সেলিম হুমায়ুন কবিরের মন বুঝতে নিউ টাউনের 5 তারা হোটেলে, যেখানে বিজেপি নেতারা ওঠে, ওখানে চলে যান। যে হুমায়ুন কবির আপনাদের স্টেটমেন্ট অনুযায়ী কিছুদিন আগে 70-30-এর তত্ত্ব দিয়েছিলেন, প্রতিকূল ডিওয়াইএফআই করত। আমরা ছোটবেলা দেখেছি ডিওয়াইএফআই স্লোগান লিখত, শত্রু যখন সাম্প্রদায়িকতা, প্রতিবাদ না করাটাই অপরাধ। গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার বলি তাকে এনে ডিওয়াইএফআই সম্মেলন করেছিল এখানে, তাকে মুখ করে। যে ডিওয়াইএফআই স্লোগান লিখত, যে সিপিএম বলতো শত্রু যখন সাম্প্রদায়িকতা, প্রতিবাদ না করাটাই অপরাধ, সেই সিপিএম এর রাজ্য সম্পাদক সে হুমায়ুনের মন বুঝতে চলে যাচ্ছে। এটা কি ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন হচ্ছে? যে হুমায়ুন 70-30-এর তত্ত্ব কদিন আগে দিয়েছে, তোমরাই অভিযোগ করেছো তৃণমূলের বিরুদ্ধে বলেছো, হুমায়ুনের বিরুদ্ধে বলেছো। সেই কমিউনাল হুমায়ুন হঠাৎ করে হুমায়ুনের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাওটা কালো হাত থেকে করে ভালো হয়ে গেল। ফেয়ার অ্যান্ড লাভলি মেখেছিল নাকি হঠাৎ করে নতুন করে? এই জায়গায় ধার করিস। আসলে সেলিম সাহেব চিরকাল এই সাম্প্রদায়িক রাজনীতি করেন। উনি রায়গঞ্জে যখন 2014 সালে গেলেন, 28% ভোট পেয়ে সাংসদ হয়েছিলেন। ভারতবর্ষের ইতিহাসে এত কম ভোট পেয়ে কেউ সাংসদ হয়নি। তালে গোলে হরি বলে জিতে গেছিলেন। 4 ভাগে ভোট ভাগ হয়েছিল, কংগ্রেস, তৃণমূল, সিপিএম এবং বিজেপি কিছুটা। 2019-এ যখন নির্বাচন হলো, আগের বারে জেতা সাংসদ পরের বার জামানত বাজেয়াপ্ত রায়গঞ্জ থেকে চলে। এবং 2019-এ মাথায় রাখতে হবে, রায়গঞ্জে আবার ভোট প্রচারের সময় যে সেলিম এক সময় রাজাবাজারের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মোহাম্মদ সেলিম লিখত, আর উত্তর কলকাতার হিন্দু অধ্যুষিত এলাকায় কমরেড সেলিম লিখত, সে আবার ওখানে গিয়ে কপালে তিলক কেটেও 2019-এর ভোটের আগে প্রচার করছে। সেই সেলিম সাহেবকে দেখলাম 2021-এ বিধানসভার আগে ফুরফুরা শরীফের প্রভাবযুক্ত অঞ্চলে চণ্ডীতলায় প্রার্থী হতে হবে বলে আব্বাস সিদ্দিকীর পায়ে পড়ে যেত। জোট সঙ্গীর নেতা অধীর চৌধুরী, অধীর বাবুর সাথে আমাদের রাজনৈতিক বিরোধ আছে, থাকবে, তার মন্তব্যের সমালোচনা করি, কিন্তু অধীর চৌধুরী প্রাক্তন রেলমন্ত্রী, কংগ্রেসের লোকসভার দলনেতা, এতবারের সাংসদ। সেই অধীর চৌধুরী বক্তৃতা দিচ্ছেন জোটের অন্যতম নেতা হিসেবে। আব্বাস সিদ্দিকীকে নিয়ে সেলিম মঞ্চে উঠেছেন এত বিগলিত হয়ে, স্লোগানে অধীর চৌধুরী বক্তৃতা থামিয়ে দিয়েছেন। অধীর চৌধুরী রাগ করে মঞ্চ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। বিমানবাবুকে দেখলাম যে বিমানদা অধীর চৌধুরীকে কোন রকমের তার রাগ যাতে নিষ্ক্রমণ হয় শান্ত করার চেষ্টা করছে। সেদিনকেও সেলিমের টার্গেট ছিল যেন তেন প্রকারে নিজের আসনটা জিতে যাওয়া। কাট্টু সেখানে যখন জুটলো না,
তখন আবার চলে গেল মুর্শিদাবাদ, কংগ্রেসের সাথে জোট। টার্গেট কি? মুর্শিদাবাদের মাইনরিটি ভোট জিততে হবে। এবার যেহেতু কংগ্রেস জোট করেনি, কংগ্রেস নিজের দমে একক শক্তিতে লড়তে চাইছে, তখন কংগ্রেসকে গালিগালাজ। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে না ঢুকতে পারলে, শুয়োরের খোয়ারে না ঢুকতে পারলে সেলিমবাবু তো দম বন্ধ হওয়ার অবস্থা। তো উনি এখন প্রতিহিংসা পরায়ণ হয়ে কাজ করছেন কিনা আমার জানা নেই, যে পার্টিকে ভোট শতাংশে শূন্য নামানোর। কারণ উনি এটা বুঝে গিয়েছেন যে মমতা ব্যানার্জিকে হারাতে গেলে সিপিএম পার্টিটাকে, যেটা 22% ভোট ট্রান্সফার করেছে, আরো 5% ট্রান্সফার করতে হবে। তাহলে যদি মমতা ব্যানার্জিকে হারানো যায়, কারণ ব্যক্তিগত এজেন্ডা গাত্রদাহ, সেই ব্যক্তিগত গাত্রদাহ মমতা ব্যানার্জিকে হারাতে হবে, তাতে সিপিএম পার্টি উঠে যাক, আসলে শূন্য হয়েছে, ভোট শতাংশ শূন্য, তবু নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করবে। আমি জানি না এই লক্ষ্যেই এগোনোর জন্য এই সমস্ত কার্যকলাপ কিনা, কিন্তু প্রতিকুর রহমান যে প্রশ্ন তুলেছেন সদর দপ্তরে কামান দাগা, তার উত্তর পাওয়া যায়নি। পাল্টা কটূক্তি হয়েছে, পাল্টা কাদা ছোড়াছুড়ি হয়েছে, কিন্তু প্রতিকুরের চিঠিটা ফাঁস করলো, সে উত্তর পাওয়া যায়নি। কেন সৃজন ভট্টাচার্যের মতো দক্ষ নেতা, আমরা বলিনি সিপিএম বলেছে, তাকে সর্বভারতীয় কমিটিতে মাথায় তুলে দিয়ে বাংলা থেকে বের করে দেওয়া হয়েছে? বাংলা বাঁচাও যাত্রায় তাকে ডাকা হয় না। দীপশিতা ধর তার অঞ্চল দিয়ে যখন বাংলা বাঁচাও যাত্রা যাবে, দীপশিতা ধর ইনভাইটেড থাকেন না। তিনি জানতে চাওয়ায় তাকে বলা হয় তুমি থাকতে পারো, মানে জানতে না চাইলে তাকে রাখাই হতো। দীপশিতা ইন্টারভিউ দিয়েছে, এখন শুনলাম অলিখিত নাকি ফরমান এসছে যে ইন্টারভিউ দিতে গেলেও আগে আলিমুদ্দিনের অনুমোদন নিতে হবে। তো এই যে গণতান্ত্রিক কেন্দ্রিকতার দোহাই দিয়ে কার্যত বিরোধী স্বরকে অবদমিত করা, রোজা লুক্সেমবার্গের একটা বিখ্যাত কোট ছিল, বিরোধীকে বলতে দাও। আজকে এই কমিউনিস্টরা, যারা নাকি ডেমোক্রেসির প্র্যাকটিস করেন, তারা নিজেদের দলের মধ্যে ডেমোক্রেসি রাখেননি, আর এরা 34 বছর কি ডেমোক্রেসি রেখেছিলেন বাংলার মানুষ জানে, ওই জন্য দলটা আজকে শুরু। আপনি যে মোহাম্মদ সেলিমের কথা বলছেন, উনি কালকে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, এই ধরনের একজন কর্মীর চলে যাওয়া আমার কাছে সন্তান হারার অনুভূতি দেয়। প্রতিকুর রহমানের চিঠিটা সোশ্যাল মিডিয়া ফাঁস করলো কি, সেই ঘটনা কিন্তু আজও প্রকাশিত হয়নি। সিপিএম এর ওই 80 জনের কমিটির গ্রুপ, যেটা সিপিএম এর তাবড় নেতারা রয়েছেন, যারা পার্টির নীতি নির্ধারণে ভূমিকা রাখেন, রাজ্য কমিটির সদস্যরা, তাদের মধ্যে থেকে কে ফাঁস করলো, নাকি সেলিম সাহেব তার অনুচরদের দিয়ে ফাঁস করালেন, এই রহস্য তো থাকছে। কিন্তু প্রতিকুরের প্রশ্নগুলোর উত্তর পাওয়া গেল না। কেন আধুনিক প্রজন্মের যে নেতাদের যোগ্যতা রয়েছে তারা বঞ্চিত? শুধু ওই হ্যাঁ বলা সং, এই হ্যাঁ বলা সংরা শুধুমাত্র আলোকিত করে থাকবেন, সেই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায়নি। পলিটিক্যাল অবজারভার হিসেবে আমার যেটুকু মনে হয়েছে যে সিপিএম আসলে মুখে যেটা বলে, কার্যক্ষেত্রে বাস্তবে ঠিক তার উল্টোটা করে, তার জন্য আজকে এই পরিণতি। প্রতিকূল প্রশ্নের কথা বলছেন, বারবার বলছেন যে পার্টিতে উনি প্রশ্ন করতে পারেননি। রূপদার তৃণমূলে প্রশ্ন করার সুযোগ থাকে, তৃণমূলে প্রশ্ন করতে পারেন আপনারা সর্বোচ্চ নেতৃত্বের কাছে, শোনা হয় আপনাদের কথা? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে প্রতি রবিবার করে সাধারণ মানুষ পর্যন্ত গিয়ে তার অভাব অভিযোগ জানাতে পারেন। নরেন্দ্র মোদীকে সাংবাদিকরাও প্রশ্ন করতে পারেন না, কিন্তু মমতা ব্যানার্জিকে এ রাজ্যের সাংবাদিক থেকে শুরু করে সাধারণ কর্মীরাও সোশ্যাল মিডিয়া লিখতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে আলাদা করে গ্রিভান্স সেল খোলা হয়েছে, এক ডাকে অভিষেক চালু হয়েছে, সাধারণ মানুষ তার অভাব অভিযোগ জানাতে পারছেন। দিদিকে বলো নাম্বার রয়েছে, যেখানে সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানো হয়, জানানো যাচ্ছে, এবং নবান্ন থেকে সেই অভিযোগের সুরা হচ্ছে। তৃণমূল কংগ্রেস করে দেখিয়েছে। আজকে দিদিকে বলো হেল্পলাইনে মানুষ যখন প্রশ্ন করেছে, অভিযোগ জানিয়েছে, তার অভিযোগের সুরা হয়েছে কিনা সেই তথ্যটা আপনাদের সংবাদ মাধ্যমে দেখিয়েছে। তৃণমূল কংগ্রেস, আমরা তো বলছি যে হ্যাঁ, একটা পার্টি চলতে গেলে ত্রুটি বিচ্যুতি নিশ্চয়ই হবে। 100টা কাজ করলে আপনি 98টা কাজ, 99টা কাজ ঠিক করলে একটা কাজ হিউম্যান এরর ভুল হতে পারে। আর পার্টি চললে, দল বড় হলে কিছু বেনজল ঢুকবে, তাদের কার্যকলাপের জন্য পার্টির ভাবমূর্তি নিশ্চিতভাবে কোথাও ক্ষতি হয়েছে, কিন্তু যখন দল জানতে পেরেছে দল অ্যাকশন নিয়েছে। আজকে ধরুন পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতা, তৃণমূল তো বেনিফিট অফ ডাউট আমার দলের নেতাকে দেয়নি। অত হেভিওয়েট নেতা, তার মন্ত্রিত্ব চলে গিয়েছে, তাকে পার্টি সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছে, তৃণমূল তো অ্যাকশন নিয়েছে। আপনি দেখেন তো অন্য কোন দলে সেটা করা হচ্ছে। বিজেপি তো রেপিস্ট নেতাকে জেল থেকে বের করে এনে মালা দিয়ে বরণ করছে। সিপিএম তো মনোরঞ্জন পাত্র, বাঁকুড়ার সিপিএম নেতা খুনে অভিযুক্ত না, দোষ প্রমাণিত, তাকে বলছে আমরা বিশ্বাস করি না যে উনি অপরাধী। পার্থক্য তৃণমূলে নিশ্চয়ই একটা দল চলতে গেলে ভুল ত্রুটি হতেই পারে, তৃণমূলে সেই আত্মসমালোচনার জায়গা রয়েছে, এবং নো ওয়ান ইজ অ্যাভাব পার্টি, নো ওয়ান ইজ মানে কোশ্চেনেবল নয় এরকম কেউ নেই।
প্রত্যেকের অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আজকে আপনি যখন দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও তো বলছেন পারফরমেন্স ড্রিভেন পার্টির কথা। এমনকি বহু ক্ষেত্রে আপনি দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত দলের সিনিয়র নেতাদের বাড়িতে গিয়েও তাদের প্রণাম করে তাদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন। এটা নতুন তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল এই শিক্ষাই দিয়েছেন, আমাদের পার্টিতে প্রশ্ন করার জায়গা রয়েছে, প্রশ্ন করা যায়। সিপিএম পার্টিতে প্রশ্ন করলে কি হয়, প্রতিকূল তার চোখে আঙুল দিয়ে প্রমাণ। এই যে নতুন তৃণমূলের কথা বললেন, প্রতিকূলের কথাতেও এরকম একটা কর্পোরেট স্ট্রাকচারের সিপিএম এর কথা যেন বারবার ফিরে ফিরে আসছে, সে বলেওছে। ফলত এই যে তৃণমূলও কি এখন ওই রকম একটা কর্পোরেট স্ট্রাকচারে চলে? আপনি যে নতুন তৃণমূলের কথা বললেন, এটা কি সেই রেফারেন্স? দেখুন, মাথার উপরে মমতাদির ছবিটা আছে। তৃণমূল চলে মমতাদির আবেগে, কিন্তু সেই আবেগটাকে ভোট বাক্সে পরিণত করতে গেলে একটা সাংগঠনিক মোড়ক দরকার। সেই স্ট্রাকচারটা দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শক্ত বাঁধুনি দিয়ে তৈরি করেছেন, যার ফলে একদিকে মমতাদির আবেগ, মমতাদির যে ব্যক্তিগত জায়গায় মানুষের প্রতি ভালোবাসা এবং মানুষের, মমতা বন্দ্যোপাধ্যায়, অনেক মানুষ তৃণমূলকে অপছন্দ করে, লোকাল স্তরে হয়তো কোনো নেতার প্রতি তার রাগ আছে, ক্ষোভ আছে, সেই মানুষটা দিনের শেষে মমতা ব্যানার্জির ছবিটা দেখে পড়বে। এই যে এর আগেও সিপিএম থেকে তৃণমূলে নেতারা এসছেন, তারা এখানে পদ পেয়েছেন। এর ফলে তৃণমূলে যারা অলরেডি যুবতে আছেন, নতুন মুখ উঠে আসছেন, তাদের মধ্যে কি কোনো একটা অসন্তোষ বা তাদের মধ্যে কি কোনো প্রশ্ন তৈরি হয়? আপনি কখনো এটা ফিল করেছেন? দেখুন, আমি নিজেও তো সেই অর্থে পরবর্তী প্রজন্ম। যদি আমি তৃণমূল দলটা জন্মলগ্ন থেকে দল করি, তার আগে ছাত্র পরিষদ দল, একটা সময় আমি ধরুন ঋতব্রত ব্যানার্জির রাজনীতির তীব্র বিরোধিতা, কিন্তু সেই ঋতুই যখন আমাদের দলে এসছে, আজকে পার্লামেন্টের ঋতুর পারফরমেন্স দেখুন তো। মানে ভারতবর্ষের পার্লামেন্টে যতজন রাজ্যসভার সাংসদ আছে, কারোর থেকে কোনো অংশে কম পারফরমেন্স বলতে পারবেন? অন্য দল থেকে আসলেই সে খারাপ হবে কেন? যার যোগ্যতা আছে, যে নিজেকে প্রমাণ করতে পারে, তাকে দলের ভালোর জন্য দল কাজে লাগাবে। আপনার যদি যোগ্যতা থাকে, আপনাকেও দল কাজে লাগাবে। আপনি পারফর্ম করুন, দল আপনাকে ঠিক খুঁজে জায়গা দেবে, এবং দিচ্ছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মমতাদি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন বলেই কংগ্রেসের সেই সময়কার তরুণ প্রজন্মের নেতারা, প্রতিনিধিরা পরবর্তীকালে রাজ্যব্যাপী নেতা হয়েছে। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কাজটাই করছেন, যে এক ঝাঁক তরুণ প্রজন্ম, তারা মমতাদি অভিষেককে সামনে রেখে তারা এগিয়ে আসছে। এখানে তো সবিরোধের জায়গা নেই। আজকে যদি অন্যর কোনো ভালো জিনিস থাকে, আমার ভালোটা গ্রহণ করতে তো অসুবিধা নেই। যেমন ঋতুর বক্তৃতা শুনে আমরা সমৃদ্ধ হই। প্রতিকূলের অ্যাডভান্টেজ হচ্ছে প্রতিকূল প্রান্তিক, একেবারে সেই অর্থে দেখতে গেলে ওই এলিট ভার্সেস সাবঅল্টার্ন যে লড়াইয়ের কথা চিরকাল কমিউনিস্টরা বলেছে, প্রতীক হচ্ছে সেই সাবঅল্টার্নের প্রতিনিধি। মাঠের আলপথ ধরে খালি পায়ে, মেঠো পায়ে হেঁটে আসা সেই প্রান্তিক মুসলমানের কণ্ঠস্বর হচ্ছে প্রতিকূল রহমান। তৃণমূল কংগ্রেসে তো হুমায়ুন কবিরও ছিল, চলে গেছে, তাদের কিছু গেছে এসছে, মৌসম্মদ ছিল, কিছু গেছে এসছে। তারা একটা এমন সেকশনকে প্রতিনিধিত্ব করেন যেটার সঙ্গে সাধারণ গরিব মুসলমানের কোনো সম্পর্কই নেই। আরে এই বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষের 90% তো ওই গরিব মুসলমান। ওই প্রান্তিক মুসলমানের কাছে অনেক বেশি রিলেটেবল হবে প্রতিকূল রহমান যে প্রশ্নগুলো তুলেছেন, সেই প্রশ্নগুলোকে তো আপনি উপেক্ষা করতে পারবেন না। আজকে বিমান বসুর জীবনযাত্রা, এটা তো যে কোনো রাজনৈতিক কর্মীর কাছে ঈর্ষণীয় শিক্ষা, এটা তো আমি অস্বীকার করতে পারবো না। অনিল বিশ্বাসের মেধাকে তো আমি অস্বীকার করতে পারবো না রে ভাই। আমি তার রাজনীতি সমালোচনা করি, আমি তাকে অপছন্দ করতে পারি, কিন্তু মেধাকে তো অস্বীকার করতে পারবো না। ঠিক ওই একইভাবে যদি কারোর ভালো জিনিস নিয়ে কেউ দলকে সমৃদ্ধ করতে চায়, সেটা যদি মমতাদি অনুমোদন দেন, অভিষেক অনুমোদন দেন, তাহলে ইনফেরিয়রিটি কমপ্লেক্স হবে কেন? যদি আমার যোগ্যতা থাকে, তাহলে আমার মধ্যে কেন ইনফেরিয়রিটি কমপ্লেক্স আসবে? সবকিছু সদর্থক ভাবে দেখা উচিত। আজকে অন্য দলেরও যদি যার সেই দক্ষতা আছে, সেই কাজ করবার তাগিদ রয়েছে, সেই মানুষরা যদি আসতে চান, তাতে অসুবিধার কিছু নেই। এটা তো বরঞ্চ ওয়েলকামিং মুভ হিসেবে দেখা উচিত। ফলত আপনি যে মানুষের কথা বললেন, অর্থাৎ বৃত্ত বড় করার কথা বলছেন, যে সেইখানে যে প্রতিকূল কিছুদিন আগে পর্যন্ত আপনাদের বিরুদ্ধে একেবারে খুনের চেষ্টার অভিযোগ এনেছিলেন, এই যে তৃণমূলের কর্মী সমর্থকদের বাইরেও তো একটা বিরাট অংশের ভোটার আছে, বা এই যে সমর্থকরা, তাদেরকে বলবেন কি করে? দেখুন, আমি আবারও বলছি, কোনো পার্টি না কাউকে খুন করার নির্দেশ দেয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। এগুলো একেবারে যেগুলো হয়, এগুলো লোকাল স্তরে রাজনৈতিক বিরোধ থেকে এগুলো চলে।
ঘটনাচক্রে এর উত্তরটা গতকাল প্রতিকূল, যখন আমি সংবাদ মাধ্যমে নাম করে বলা উচিত না, একটি অন্য সংবাদ মাধ্যমের সঞ্চালকের 1-to-1 শোতে উপস্থিত ছিলেন। সঞ্চালক তাকে এই প্রশ্নটাই করেছিলেন, এর উত্তরটা প্রতিকূল ওখানে দিয়েছেন যে যেই নেতার বিরুদ্ধে এই অভিযোগ আমি করেছিলাম ওই নেতা তো এখন বিজেপির নেতা। বিজেপির আজকে অন্যতম মুখপাত্র, তার নাম দেবজিৎ সরকার। এই দেবজিৎ সরকারকে উত্তরবঙ্গের একটি ঘটনার সময় তিনি যখন আন্দোলন করতে গেছিলেন, তাকে কার্যত প্রাণে মেরে ফেলার চেষ্টা যিনি করেছিলেন, তিনি আজকে রাজ্যের একটা বিরাট বড় বিরোধী জায়গায় পদ অলঙ্করণ করে বসে রয়েছেন এবং তার নেতৃত্বে দেবজিৎ সরকারকে কাজ করতে হচ্ছে। এই ঘটনাগুলো রাজনীতি সম্ভাবনাশীল, সেই জায়গায় দাঁড়িয়ে এর উত্তর প্রতিকূল নিজেই দিয়েছে। আরেকটা বিষয়, এই যে আমরা লাস্ট প্রায় 1 সপ্তাহ ধরে দেখছি এই যে বাইনারি বাংলায় যেটা শুরু হয়েছিল তৃণমূল আর বিজেপি, বিজেপির স্ক্রিন টাইম নেই, সেইখানে সিপিএম প্রায় ঢুকে পড়েছে, সেটা যেভাবেই হোক। অর্থাৎ এই তৃণমূল আর সিপিএম এর বাইনারি, এইটা কি ভালো মানে এটাকে একটা পজিটিভ দিক থেকে দেখছেন? সিপিএম টিকে আছে শুধুমাত্র মিডিয়া। আজকে সোশ্যাল মিডিয়া আপনি ভোট করুন, 294টার মধ্যে 295টা সিপিএম জিতবে, আর বিজেপি 294টা 394 জিতে যাবে। কিন্তু বাস্তবের মাটিতে যখন ভোট করবেন 294 250 মমতা বন্দ্যোপাধ্যায়। মিডিয়া, সোশ্যাল মিডিয়া আছে, বাইনারি, ট্রাইনারি, যা কোয়ার্টারনারি, যা খুশি চাই করতে চাই থাকবে। দিনের শেষে এদের অবস্থা হবে ছাগলের তৃতীয় সন্তানের মতো। এখন সেই লড়াইটা বিজেপি ভার্সেস সিপিএম গুলোকে তৃতীয় সন্তান হবে ছাগলের। গতকাল মোহাম্মদ সেলিম বলেছেন যে এই বিকল্প বাম এইটা তৈরি করার জন্য বারবার টার্গেট হয়েছিল এবং এই সমীর কুতদণ্ডর মতো মানুষকেও টার্গেট করে নিয়ে আসা হয়েছিল। তিনি দক্ষিণ 24 পরগনার সবচেয়ে কম বয়সী জেলা সম্পাদক ছিলেন। এই টার্গেট করা হচ্ছে সিপিএমকে একেবারে ভেঙে ফেলার জন্য। তা আপনাদের টার্গেটে আরো কেউ আছে? আমি আবারও বলছি, সমীর কুতদণ্ড কিছুদিন আগে প্রয়াত হয়েছে। একজন প্রয়াত মানুষকে নিয়ে এই ধরনের মন্তব্য নাম না করে বলেছেন, নাম না করেই বলেছেন। সে তো নাম না করে উনি কলার খোসাও দেখিয়েছেন সাংবাদিকদের। এই যে ঔদ্ধত্য, ভাবুন ক্ষমতায় নেই, শূন্য হয়ে গেছে, তাতেও এই ঔদ্ধত্য, এই অ্যারোগেন্স, এটাই সিপিএম, এটাই সেলিম। এটাই প্রমাণ করে যে বাংলা একটা প্রবাদ আছে, খারাপ প্রবাদ, কুকুরের লেজ কখনো সোজা হয় না। এদের লেজটা সত্যি সোজা হবে না এবং এই জন্য এরা শূন্য ছিল, মহাশূন্যই পরিণত হবে। এই মহাশূন্যে যাওয়ার প্রক্রিয়া কি এটাই যে একজন এই যে ক্লাস রিপ্রেজেন্টেশন, এইটা তো সিপিএম এর ক্লাস আজকে কারা রিপ্রেজেন্ট করছে বলুন তো? কারা রিপ্রেজেন্ট করছে? সব তো এলিট। এই সিপিএম রাস্তায় মাটির সাথে সংযোগ কোথায়? মাটির সাথে যাদের সংযোগ তাদেরকে কোন ঠাসা করাচ্ছে? এই অভিযোগগুলোই তো উঠেছে। এই অভিযোগগুলোর কোনো উত্তর নেই, পাল্টা প্রতিকূলকে গালিগালাজ হচ্ছে। তুমি অভিযোগের উত্তর নেই। আরে তোমার যদি মাটির সাথে সংযোগ থাকতো তাহলে তুমি 2019 লোকসভা নির্বাচন, জেলা পূর্ব মেদিনীপুর, সিপিএম পার্টি যতগুলো ভোট পেয়েছিল, সিপিএম এর সদস্য এবং তার অন্যান্য ফ্রন্টাল অর্গানাইজেশনের সদস্য, পার্টি কর্মী, পার্টি সদস্য যতজন সংখ্যা রয়েছে, মানে ডিওয়াইএফআই, এসএফআই, মহিলা সমিতি, কৃষক সভা, ক্ষেত মজুর, হেনা তেনা মিলিয়ে সিআইটিউ, সমস্ত মিলিয়ে যত মেম্বার রয়েছে সিপিএম এর, সেই মেম্বারের থেকে কম ভোট পেয়েছে। অর্থাৎ ওদের নিজের দলের সদস্যরা পর্যন্ত বিজেপিকে গিয়ে ভোট দিয়েছে। তো যার জনভিত্তি এই জায়গায়, পার্টিতে তো হয়ে গেছে আজকে স্টুডিও ঠান্ডা ঘরে বসে তো পাউডার মেখে রাজনীতি করার জায়গা। তার বাইরে তো মাঠে কোনো জনভিত্তি নেই, মানুষের সাথে কোনো টাচ নেই। কংগ্রেসকে হাতে পায়ে গিয়ে ধরতে হচ্ছে, আমায় জোট সঙ্গী কর। হুমায়ুনকে হাতে পায়ে ধরতে হচ্ছে, মিমকে বাবা বাছা করতে হচ্ছে, নওশাদকে বাবা বাছা করতে হচ্ছে। কেন? পার্টিতে একা লড়ার বিরোধ নেই। আরে কংগ্রেস তো ক্ষয়িষ্ণু দল, আমরা বিরোধিতা করছি কংগ্রেসের, কিন্তু কংগ্রেস পর্যন্ত এই মোড়া বাজারে নিজের দলে 294টা আসনে লড়ার ঘোষণা করতে পারে। সিপিএম এত অপদার্থ, এত অমরিদন্দী, এত ক্লিব, যেটা সেই ঘোষণাও করতে পারে না নিজের দলে। তো স্বাভাবিক কারণেই আজকে পার্টির যা অবস্থা তাই হয়েছে। আমাদের ভাঙাতে হচ্ছে না। বাংলায় একটা প্রবাদ আছে, ছুঁচো মেরে হাত গন্ধ করতে নেই। সিপিএম এর অবস্থা হচ্ছে ওইরকম, সিপিএম কে মেরে কেউ হাত গন্ধ করবে না। বরঞ্চ সিপিএম এ ওই পচা ভাগারের মধ্যে সিপিএম এর যারা এখনো মানুষের সাথে ন্যূনতম সংযোগ আছে তারা আর কেউ থাকতে চাইবেন না। ওই মোহাম্মদ সেলিম তার ওই সপার্ষদ সভা তৈরি করবেন, যারা চ্যানেলে গিয়ে বড় বড় গরম গরম ডায়লগ দেবে আর বাতেলাবাজি করবে, বাতেলাবাজি করে মোহাম্মদ সেলিমকে জাস্টিফাই করবে আর সিপিএম কে শূন্য করবে। এই নবরত্ন সভা নিয়ে সেলিম সাহেব অলঙ্কৃত করুন, সিপিএম শূন্য থেকে মহাশূন্যের দিকে যাত্রা করছে। মানে আপনি বলছেন যে টার্গেট আপনাদের নয়, সিপিএম থেকে লোকজন আপনাদের কাছে আসছে? আমাদের কাছে কোথায় একা আসছে? সব দলে আসছে। বিজেপিতে যাচ্ছে কেন বলুন তো? কি লেনিন শিখিয়েছেন? বঙ্কিম ঘোষ, নদিয়ার দাপুটে নেতা শঙ্কর,
সঙ্গে ভালো ছেলে, সংগঠন করতো। এখনো দেখবেন ফুল পাঞ্জাবি পরে, কেন হাফ পড়তে পারে না কেন? কারণ হাতে চে গুয়েভারার ট্যাটু রয়েছে। এমন লেনিন শিখিয়েছেন, সোজা গিয়ে জয় শ্রীরাম। কি আদর্শ, কি নীতি? খগেন মুর্মু কোন নীতি আদর্শ? এই যে সিপিএম এর 22% ভোট ট্রান্সফার হলো, আপনি 2016 লোকসভায় সিপিএম এর 16 বিধানসভা সিপিএম এর ভোট পার্সেন্ট ছিল 29.3%, বিজেপি ছিল 17%-এর কাছাকাছি। বিজেপির ভোট কাট টু 2019, বিজেপির ভোট হলো 39%, সিপিএম 29 থেকে নামলো 7%, সিপিএম এর ভোট কমলো কত? 29 থেকে 7 হলো 22%, বিজেপি 17 থেকে 39 গেল 22%। এই যে এন্টার 22% ভোট তলায় ফুটকি লাগালো, কার কথা লাগিয়েছে? সিপিএম এর তো সেই সময়কার দার্জিলিং সমতল জেলা সম্পাদক ওই 21-এ রাম, 26-এ বাম, এই তত্ত্বগুলো দিয়েছিলেন তখন তারা। এইসব গল্প তো পরবর্তীকালে তো আমরা পরে সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। কারা নির্দেশ দিয়েছিলেন ভোট ট্রান্সফারে? সিপিএম এর নিচু তলার কর্মীরা কি তারা লেনিন শিখে তলায় ফুটকি লাগিয়েছিলেন? নিশ্চয়ই। তার মানে কি স্কুলিং এর সমস্যা? সিপিএম এর গোড়ায় গলত। সিপিএম এ ছিল তখন ধান্দাবাজদের ভিড়। হ্যাঁ নিশ্চিত, সেই সেকশনটা একটা বড় অংশ চলে গেছে এখন বিজেপিতে, কারণ মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আর এখনো যারা মানুষের সাথে টাচ রয়েছে, যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে চান, যারা বিজেপির বিরুদ্ধে লড়তে চান, তারা তৃণমূলকে পছন্দ করতেই পারে। কিছু মানুষ এসছেন, রেজ্জাক মোল্লার মতো মানুষ এসছেন, আরো অসংখ্য নেতা নেতৃত্ব এসছেন। এই রেজ্জাক মোল্লার কথা বললেন, আবার এটাও শোনা যায় রেজ্জাক মোল্লা একদম শেষ বয়সে গিয়ে তৃণমূলে আসার জন্য দুঃখ পেয়েছিলেন। দেখুন, আমি আবারও বলছি, রাজনীতি সম্ভাবনার শিল্প, মানুষের মনও পরিবর্তনশীল। হয়তো রেজ্জাকদার যে এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশন হয়তো ফুলফিল হয়নি বলে কখনো কোনো মন্তব্য করে থাকতে পারেন। সেই মন্তব্য রেজ্জাকদার তো আজকে নেই। তাই সেই জায়গায় যে মানুষ চলে গেছেন, আমরা সিপিএম নই। শ্রমিক প্রতিদ্বন্দ্ব চলে যাওয়ার পর তার নামে কোনো খারাপ কথা বলবো, এই শিক্ষা আমাদেরকে দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রেজ্জাকদা যেখানেই থাকুন, তার আত্মা শান্তি পাক, তিনি ভালো থাকুন। বিরোধী দলনেতা এর মাঝখানে বলছেন যে প্রতিকুর রহমান আর মোহাম্মদ সেলিম কিন্তু এক নন। প্রতিকুর রহমানের পলিটিক্যাল বেস কি? মানে মোহাম্মদ সেলিমকে সার্টিফিকেট দিচ্ছেন বিরোধী দলনেতা। আমরা তো এটাই দেখতে চেয়েছি, আমরা তো এটাই জানতে চাই যে বিরোধী দলনেতা সার্টিফিকেট দেবেন মোহাম্মদ সেলিমকে, আর মোহাম্মদ সেলিম মন বুঝতে যাবে হুমায়ুন কবিরকে। দর্শক বুঝতে পারছেন তো, 2 আর 2 কত হয়? ঠিকই ধরেছেন, 22 হয় না, কিন্তু 4ই হয়। এই একই সমস্ত অভিযোগগুলো তৃণমূলের বিরুদ্ধেও থাকে। সিপিএম এর লোকেরা তৃণমূলকে লুম্পেন পার্টি বলে থাকে। আপনারা এই সব কিছুর এই এত সমালোচনা, এইগুলোর মধ্যেও এগিয়ে যাচ্ছেন কি করে? রাজ কে আহে? শেষে জ্যোতিবাবু একবার বলছিলেন, গণতন্ত্র শেষ কথা বলে মানুষ, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আমি না জ্যোতি বসুর কথাটাকে রিপিট করলাম, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। মানুষ তো বিশ্বাস দিয়েছেন, ভরসা দিয়েছেন, আস্থা দিয়েছেন। সেই মানুষের আস্থাই চতুর্থবার মা মাটি মানুষের সরকার মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে ইসবার 250 পার। এটা তো খুব ইন্টারেস্টিং। আপনি শেষ করলেন জ্যোতি বসুর কথা দিয়ে, শুরু করেছিলেন মাও সেতুংয়ের কথা দিয়ে, আর শেষ করলেন জ্যোতি বসুর কথা দিয়ে। 34 বছরের রাজত্বে বড় হয়েছি তো, দীর্ঘ সময় জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের সময় আমরা স্কুলিং চলেছে, তারপর কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফে, কলেজ লাইফের পরে বুদ্ধ বরঞ্চ আমাদের ইউনিভার্সিটির শেষ দিকে ওই সময়টা। তো স্বাভাবিকভাবেই তাদের কর্মকাণ্ড দেখতে দেখতে মাঝে মাঝে মনে হলো যে সেই উদাহরণগুলো মানুষের সামনে দিলে অন্তত আমাদের সমসাময়িক সময় যারা বড় হয়েছে তাদের কাছে বিষয়টা আরো বেশি রেলেভেন্স থাকবে। আর বর্তমান এখন ডিজিটালে এসছে। এই বর্তমান পত্রিকা পড়া অঘোষিতভাবে বন্ধ করে দিয়েছিলেন কারা? গ্রামে গঞ্জে বর্তমান নিয়ে ঢোকা যেত না, জামার তলায় লুকিয়ে বর্তমান বিরোধী দলের কর্মী সমর্থকরা বাড়িতে ঢুকতেন যাতে প্রকাশ্যে দেখানো যায়, এবং বাড়িতে গণশক্তি রাখতে হতো। সেই পার্টির অবস্থা দেখেছেন তো, অহংকার, দম্ভ কাউকে ছাড়ে না, চূর্ণ বিচূর্ণ করে দেয়। সবচেয়ে বড় প্রমাণ সিপিএম। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য যে বাংলার মানুষকে সাথে নিয়ে এই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে সেই জায়গাটা আরো শক্তিশালীভাবে তুলে ধরা, যাতে আজকে যিনি বাংলার জননেত্রী, আগামী দিন তার হাতেই দেশের দায়িত্ব ন্যস্ত হয়। নমস্কার, বর্তমান ডিজিটাল থেকে আমি সোহম। এই রকম রাজনৈতিক গরমাগরম খবর পাওয়ার জন্য আপনাদের চোখ রাখতে হবে বর্তমান ডিজিটালের পর্দায়। ফলো করুন বর্তমান।